রাজধানীর বনশ্রীতে 2 শিশু হত্যা মামলায় অভিযুক্ত মা মাহফুজা 5 দিনের রিমান্ডে। খুনের ঘটনা স্বীকার করাকে নাটক বললেন নিহত শিশুদের খালা। মাদক সেবনে বাধা দেয়াতেই ফরিদপুরে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, দাবি স্বজন ও এলাকাবাসী। মামলা হয়নি এখনো। গাজীপুরে এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত 2 জনকে আটক, পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি। দেশে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। নানা ফি এর নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ। শিক্ষা পণ্য হলে বৈষম্য বাড়বে বলছেন শিক্ষাবিদরা। এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরে অজানা রোগের প্রকোপ। সাদা দাগ দেখা দেওয়ার 2-3 মাসের মধ্যেই শুকিয়ে যাচ্ছে হাত পা, উদ্বিগ্ন এলাকার মানুষ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি আসাদ আজিম। 2 শিশুকে হত্যার দায় মা স্বীকার করেছেন। র্যাবের এমন বক্তব্যের 24 ঘন্টা পেরোনোর আগেই ঘটনাটিকে অকল্পনীয় ও কাল্পনিক বলে আখ্যায়িত করলেন তাদের খালা আফরোজা মিলি। মা মাহফুজা মালিক জেসমিন সন্তানদের পড়ালেখা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। র্যাবের এমন বক্তব্যও উড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন তার বড় বোন উল্টো তাকে পরামর্শ দিতেন তিনি যেন তার সন্তানদের পড়ালেখা নিয়ে বাড়াবাড়ি না করেন। এদিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য মাহফুজাকে পুলিশ 10 দিনের রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার জেরে 2 সন্তান অরণি ও আলভিকে মা মাহফুজা মালেক জেসমিন হত্যা করেছেন বলে র্যাব হেফাজতে স্বীকার করেছেন, এমন দাবি এলিট ফোর্সটির। পড়ালেখা নিয়ে অসন্তোষ থাকলেও কোনো মা কি তার সন্তানদের মেরে ফেলতে পারেন, এমন প্রশ্ন উঠেছিল র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনেও। এবার 2 শিশুর খালা আফরোজা মালেক মিলি জানালেন, ভাগ্নে ও ভাগ্নির পড়ালেখা নিয়ে কোনো দুশ্চিন্তায় তো ছিলেনই না তার বোন, উল্টো মিলি যেন সন্তানদের পড়ালেখা নিয়ে বাড়াবাড়ি না করেন সেই উপদেশই দিতেন জেসমিন। আমি তো টেনশন দেখি না, বরং আমার মেয়েটা তো গতবার যখন 2nd হলো, পরে এবার 4th হয়েছে, ও তখন বললো যে মিলা ও যেভাবে পড়তেছে এভাবেই পড়ুক, ওকে বেশি চাপ দিস না। আপার মেয়েটাও সেম, মানে পড়াশোনা নিয়ে যে খুব বেশি একটা চাপ দেওয়া তা কিন্তু না। মিলি জানান, অরণি ও আলভিকে যখন অচেতন অবস্থায় বাসায় পাওয়া যায় তখন বাসার দরজা খোলা ছিল। তিনি আরো জানান, তার মায়ের মানসিক সমস্যা থাকলেও বড় বোনের মধ্যে তেমন কোনো লক্ষণ কোনোদিনই দেখেননি। এই অবস্থায় জেসমিনের সন্তান হত্যার দায় স্বীকার করে নেওয়ার ঘটনাকে মেনে নিতে পারছেন না মিলি। আপাই বলতেছে, মিলা আমি ঘুম থেকে ঘুরে থেকে আমার দরজা খোলা আর আমার বাচ্চাগুলো হয়ে করে আছে, তাহলে কি কেউ ভিতরে ঢুকে কাজটা করে আসলো? আমার কাছে এটা নাটক সিনেমা মনে হচ্ছে, যে এটা আসলে একটা মানে কাল্পনিক একটা ব্যাপার মনে হচ্ছে। মানসিক সমস্যা তো আমি দেখি না, তো আমাদের ফ্যামিলিতে মানসিক সমস্যা আছে, যেমন আমার মার আছে, ওরকম কোনো সমস্যা না, ধরুন ঘুমের সমস্যা হয়। এদিকে ঘটনার পরদিন আলভির স্কুল ক্রিসেন্ট ইন্টারন্যাশনালের এক শিক্ষিকার সঙ্গে কথা বলে জানা যায় বরাবরই পড়ালেখায় ভালো ছিল আলভি। অন্যদিকে তার বড় বোন ভিকারুন্নেসা নুন স্কুলের 5ম শ্রেণীর ছাত্রী অরণির 2014 সালের অর্ধবার্ষিক পরীক্ষার প্রোগ্রেস রিপোর্টে দেখা যায় 110 দিনের মধ্যে 98 দিন ক্লাসে উপস্থিত ছিল অরণি। মোট 820 নম্বরের মধ্যে সে পেয়েছে 527 নম্বর। ভালোই তো ছিল সবকিছুই, ওর সাথে কথা হলো, ওর হাত ধরে লিখালাম, কিন্তু সেই ছেলে যে এরকম হবে সেটা তো আর করতে পারিনি। শুক্রবার দুপুরে স্বামী আমানের দায়ের করা মামলায় স্ত্রী জেসমিনকে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। পুলিশ বলছে র্যাব হেফাজতে মা যা বলেছেন তাই প্রকৃত সত্য নাকি আরো অন্য কোনো কারণ রয়েছে তা জানতে জেসমিনকে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার। মানসিকভাবে অসুস্থ থাকার কারণে ওনার এখন যে ঘটনাগুলো আসলে অভিযোগ দায়ের করা হয়েছে, এই ঘটনাগুলো আদৌ ঘটেছে কিনা বা হয়েছে কিনা, এগুলো বিষয়গুলো ওনাকে আসলে চিকিৎসা ছাড়া আমাদের এখন যাচাই বাছাই করা সম্ভব না। সে যে একটা কারণ বলছে, এটার সাথে অন্য কোনো কারণ আছে কিনা সেটার জন্যই তো তদন্ত। 29 ফেব্রুয়ারি বনশ্রীর বাসায় ভাই বোন আলভি ও অরণি রেস্টুরেন্ট থেকে আনা বাসি খাবার খেয়ে মারা যায় বলে জানায় তাদের পরিবার। পরের দিন ময়না তদন্তের প্রাথমিক পর্যায়ে 2 শিশুর গলায় ও মুখে শ্বাসরোধ করে হত্যার আলামত মিললে ঘটনা নাটকীয় মোড় নেয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুরে দুলাল মোল্লা নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেলে সালথা উপজেলার শিহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাদক সেবনে বাধা দেয়ায় স্থানীয় কিছু বখাটে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ স্বজন ও এলাকাবাসীর। পুলিশ বলছে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুর প্রতিনিধি সুমন ইসলামের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বজনদের আহাজারিতে এইভাবেই ভারী হয়ে ওঠে নিহত স্কুল শিক্ষক দুলাল মোল্লার বাড়ি। স্বজনদের অভিযোগ, ফরিদপুরের সালথা উপজেলার সিহিপুর গ্রামের বাসিন্দা দুলালের বাড়ির কাছে প্রায়ই কিছু বখাটে মাদক সেবন করত। এর প্রতিবাদ করার কারণেই প্রাণ দিতে হলো স্কুল শিক্ষক দুলালকে। আমি তার বুঝি নেই, আমি কি ওই সাথে জানিও না, চিনিও না, নামও শুনি নেই কোনোদিন। সাথে সাথে আমি দেখি আকাশি করতেছি আমার কাকা, মেলা মানুষ সাথে মানুষের সাথে পারে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। একজন শিক্ষক, তাকে এইভাবে মারা হলো, এই জন্য আমি সরকারের কাছে আমি বিচার চাই। এই যে ফোন করছে মুকাররম এবং মুকাররমের ছেলে লিটন, এবং লিটনের সাথে ছিল লিটনের ছোট ভাই আপনার রাজনের আবার বড় ভাই আছে রিপুন। আমরা চাই এদের ফাঁসি। পুলিশ বলছে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লিটন ছেলেটা ড্রাগ এডিক্টেড, এটা ছোড়াই না, এই দেলার হোসেন দুলাল মাস্টার সাহেবের কোপায়। এই ঘটনা এখনো পর্যন্ত কেউ অভিযোগ দিতে আসে নাই। অভিযোগ দিলে আমরা নিয়মিত মামলা নিব। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাজারে যাওয়ার পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে শিক্ষক দুলাল মোল্লাকে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সময় সংবাদ, ফরিদপুর। গাজীপুরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জড়িত অন্যদের আটক ও লুট হওয়া টাকা উদ্ধার করা সম্ভব হবে বলে মনে করছেন তারা। অন্যদিকে টাকা লুটের ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। গাজীপুর প্রতিনিধি সৈয়দ মনিরুল আলমকে সঙ্গে নিয়ে বিস্তারিত কামরুজ্জামান মামুনের রিপোর্টে। গাজীপুরের কালিয়াকৈরে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনার একদিন পর গতরাতে 2 জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা টাকা লুটের সাথে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এছাড়া এই মিশনে 6 জন অংশ নিয়েছিল বলেও জানায় তারা। পুলিশ আরও জানায়, আটককৃতদের কাছ থেকে জড়িত অন্যদের নাম জানা গেছে এবং তাদের কাছে রয়েছে লুট হওয়া টাকা। 2 জন আসামিকে গ্রেপ্তার করেছি। তাদের একজনের কাছ থেকে আমরা মোটামুটি আশার আলো পেয়েছি এবং সে আমাদের কাছে যতটুকু বলেছে সে এই ঘটনার সাথে সম্পৃক্ততায় জড়িত আছে এবং সে বলেছে আমাদের সাথে আরো 5 জন ছিল। অন্যান্য তাদের সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। লুট হওয়া এটিএম বুথে নতুন নিরাপত্তারক্ষী নিয়োগ দেয়া হলেও এখনো শুরু হয়নি ব্যাংকিং কার্যক্রম। এ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। এত বড় একটা ঘটনার ভয় হয়, কারণ যে কোনো সময় আমাকে তো ধরতে পারে, আমরা যেহেতু এটাতে টাকাটা লুটাই। এখন ব্যাংক লুট হয়েছে, আমাকে লুট হইতে পারে, আমাকে টাকা নিয়ে যেতে পারে। এখানে প্রশাসন সবসময় থাকতে হবে, তাহলে মনে করেন আমরা নিরাপত্তা পাবো। গত মঙ্গলবার কালিয়াকৈরের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের ভল্টে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের কর্মীরা টাকা রাখার সময় হামলা চালিয়ে প্রায় 2 কোটি টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ঘটনার পর দিন সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ছিনতাই হওয়া 2টি ট্রাঙ্ক উদ্ধার হলেও টাকা পাওয়া যায়নি। এটিএম বুথের এই শাখাটি থেকে গত বুধবার রাতে ভল্টে টাকা রাখার সময় ছিনতাই হয় প্রায় 2 কোটি টাকা। এটিএম কার্ড জালিয়াতি, তারপর এটিএম বুথ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় স্বভাবতই প্রশ্ন ওঠে এটিএম ব্যবস্থা নিয়ে, প্রশ্ন ওঠে এটিএম ব্যবস্থায় গ্রাহকদের অর্থ নিরাপত্তার বিষয়টি নিয়ে। কামরুজ্জামান মামুন, কালিয়াকৈর, গাজীপুর। এই মুহূর্তে গাজীপুরের কালিয়াকৈর থানায় আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। ঘটনার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। আসাদ, আজ সকাল থেকে এই পর্যন্ত মামলার অগ্রগতি আসলে খুব একটা উল্লেখযোগ্য না। আপনাকে একটু জানিয়ে রাখি যে ঠিক দুপুরের আগে আমরা যেমনটি জেনেছিলাম, এখানকার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব মিয়া যেমনটি আমাদেরকে জানিয়েছিলেন যে 2 জনকে আটক করা হয়েছে এবং সেই 2 জনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তীতে আরও যে 4 জন, মোট 6 জন আসলে এই ছিনতাইয়ের ঘটনা গত বুধবার রাতে মধ্যরাতে যেটি ঘটেছিল এই ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে, সেই ছিনতাইয়ের ঘটনায় মোট 6 জন অংশ নিয়েছিল। সেই 6 জনের মধ্যে থেকে 2 জনকে আটক করা হয়েছে, মিন্টু এবং নাইমুল নামের, এবং তারা এর আগ থেকেই আসলে ছিনতাই এবং চুরি বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এমন তথ্যও আসলে আমাদেরকে জানানো হয়েছে এবং তাদেরকে গাজীপুর থেকে, গাজীপুরের বোর্ডবাজার এবং গাজীপুরের আরেকটি অন্য এলাকা থেকে এই 2 জনকে আটক করা হয়েছে। আপনাকে জানাই যে
এই দুজনের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যদেরকে আটক করার জন্য অভিযান চলছে। তবে এই দুজনের কাছ থেকে কিন্তু কোনো টাকা পাওয়া যায়নি। তারা যেমনটি বলছেন আমাদেরকে পুলিশরা, যে এই দুজনের কাছ থেকে কোনো টাকা তারা পাননি এবং বাদবাকি যে 4 জন রয়েছে, এই 2 জন আটককৃত 2 জন বলছে যে ওই 4 জনের কাছে টাকাটি রয়েছে। এবং তারা কিন্তু আসলে এখানে গত বুধবার রাতে টাকা ছিনতাইয়ের পর তারা কিন্তু গাড়ি করে এখান থেকে গাজীপুরের মৌচাক হয়ে তারপরে তারা কিন্তু এখান থেকে জামালপুর দিয়ে চলে যান ভালুকা হয়ে ন্যাশনাল পার্কে এবং সেখানে তারা সেই ট্রাঙ্কগুলো ভেঙে টাকাগুলো নেন এবং ট্রাঙ্কগুলো পরবর্তীতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার গ্রামের একটি পুকুরে, ফুলবাড়ি এলাকার একটি পুকুরে আসলে ফেলে দেওয়া হয়। তো এখন পর্যন্ত এই সন্ধ্যার কিছু আগে আমরা কথা বলেছিলাম যে তারা আসলে কিসের ভিত্তিতে নির্ভর করে তদন্ত কাজ এগিয়ে নিচ্ছেন। তো আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা আসলে সিসিটিভির ফুটেজ প্রথমে পর্যালোচনা করেছেন। সেই সিসিটিভির ফুটেজও আসলে পুলিশের কাছে রয়েছে, কিন্তু তদন্তের স্বার্থে সেই সিসিটিভির ফুটেজগুলো আসলে সাংবাদিকদের দেওয়া হচ্ছে না। তারা বলছেন যে আসলে তাদের তদন্তের আরো কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হলে হয়তো সেই সিসিটিভির ফুটেজগুলো আমাদেরকে দেওয়া হবে। আরেকটা তথ্য আপনাকে জানাই যে এটিএম বুথে এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, সেই এটিএম বুথে কিন্তু সকল প্রকার অর্থনৈতিক লেনদেন বন্ধ রয়েছে এবং তার আশপাশেও কিন্তু একটা থমথমে অবস্থা বিরাজ করছে। তার আশপাশে যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং তারপর থেকেই তারা কিন্তু আসলে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। আর একটি কথা আপনাকে জানাই যে কিছুক্ষণ আগে কিন্তু এখানে এই যে মানি প্ল্যান্ট, যে প্রতিষ্ঠানটি আসলে সেদিন ভল্টে টাকা রাখতে এসেছিল, সেই মানি প্ল্যান্টের অনেক লোকজনই আসছেন। সেই নিরাপত্তা রক্ষীরা, মানি প্ল্যান্টের গাড়ির সাথে যারা ছিলেন, মানি প্ল্যান্টের কর্মকর্তারা আসছেন, তাদেরকেও আসলে পুলিশ সন্দেহের তালিকা থেকে যে বাইরে রেখেছেন বিষয়টা এমন না। সবকিছু মাথায় নিয়ে আসলে তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। আসাদ। সহকর্মী কামরুজ্জামান মামুন জানাচ্ছিলেন গাজীপুরের যেখানে আসলে এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনা ঘটেছে সে সম্পর্কে সবশেষ খবর তিনি আমাদেরকে জানিয়েছেন। বাংলা সময় আরো থাকছে। নওগাঁ সদর হাসপাতালের পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে 7টি গ্রেনেড ও 47 রাউন্ড গুলি উদ্ধার। মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী ফেলে রেখেছিল ধারণা পুলিশের। শিক্ষা মানুষের মৌলিক অধিকার হলেও এখন ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের ফি এর নামে প্রতিনিয়ত বাড়ছে টাকা নেয়ার হার। অভিভাবকদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের এসব খরচ মেটাতে বাধ্য হচ্ছেন তারা। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে পণ্যে পরিণত করলে বৈষম্য বাড়বে। শরীফুল ইসলামের রিপোর্ট। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান অভিভাবকরা। তাই প্রয়োজন আর চাহিদার সাথে তাল মিলিয়ে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু কর্তৃপক্ষের মনিটরিং এর অভাবে প্রতিষ্ঠানগুলো সেবা প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। 5th ইয়ার পর্যন্ত আপনাদের অ্যারাউন্ড 25 লাখ। মেধা থাকা সত্ত্বেও অনেকে টাকার জন্য পড়তে পারতেছে না। যেই অভিভাবকরা হচ্ছে টিচারদের বাসায় বাসায় দৌড়াইতে পারছে, তাদের বাচ্চারা প্লেসে টিকে যাচ্ছে। মনিটরিং করা হচ্ছে না, পর্যালোচনা করা হচ্ছে না যে আসলে কোন স্কুল কত টাকা বেতন নিচ্ছে। আইনি নিষিদ্ধ আছে, তাহলে তো ওই রকম ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমি তো জায়গায় জায়গায় কোচিং সেন্টার দেখতে পাচ্ছি। ইউনিভার্সিটি যেগুলো আছে তাদের অনেক বেশি কস্টলি, সেগুলো নিয়ন্ত্রণ ভারটা কি এখন গভর্নমেন্ট করবে না? দেশের 30% মানুষ শিক্ষার বাইরে। বৈষম্য দূর করতে দরকার শিক্ষার প্রসার, কিন্তু কিছু মানুষের স্বার্থের কাছে বলি হচ্ছে শিক্ষা অধিকার। তাই সমাধানে শিক্ষায় বিনিয়োগ বাড়ানো সহ মানসম্মত প্রাথমিক শিক্ষায় গুরুত্ব বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। মহামান্য আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও এই কোচিং বাণিজ্য এবং ভর্তি বাণিজ্য দুটোই এখন রমরমা ব্যবসা। যে দেশে শিক্ষা পণ্য হয়ে যায় সেই দেশে বৈষম্য বাড়ে। 5ম শ্রেণীর পর সমাপনী পরীক্ষা একটা হয়, 8ম শ্রেণীর পর আরেকটা হয়, অত্যন্ত অপ্রয়োজনীয় দুটো পরীক্ষা। এর ফলে গ্রাম পর্যায়ে কোচিং বাণিজ্য সম্প্রসারিত হয়ে গেছে। প্রশ্ন ফাঁস ইত্যাদির মতো নিকৃষ্ট কার্যক্রম, তার সঙ্গে আমাদের পরিবারগুলি জড়িত হয়ে পড়ছে এবং শিক্ষকরা জড়িত হয়ে পড়ছে। সামাজিক আন্দোলন ও সচেতনতার মাধ্যমে এসব সমস্যা সমাধানের গুরুত্ব আরোপ শিক্ষামন্ত্রীর। শিক্ষায় আমরা ব্যবসা অ্যালাউ করবো না, তাই বললেই কি হবে? অনেক টাকা বাড়ছে, আমাদের মধ্যবিত্ত শ্রেণী কিন্তু এখন বেড়ে অনেক 5 কোটি লোক উত্তীর্ণ হয়ে গেছে। আপনি 3 জন থাকলে আমি 5 জন রাখতেছি। শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক অধিকারের মধ্যে বৈষম্য কমলে দেশে বিভেদ কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাহুতে প্রথমে সাদা দাগ, তারপর 2-3 মাসের মধ্যেই শুকিয়ে চিকন হয়ে যাচ্ছে হাত। কারো 2 হাত, আবার কারো পায়েও দেখা দিয়েছে এমন রোগ। শিশু থেকে বয়স্ক অনেকেই এখন বিপাকে অজানা এই রোগ নিয়ে। এমন চিত্র গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চরে। আরো জানাচ্ছেন হিদায়াতুল ইসলাম বাবু, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে নৌপথে 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্রের ওপারে ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামারি চর। দীর্ঘদিনের পুরনো এই চরে বিভিন্ন বয়সের শিশু ও নারী পুরুষদের শরীরে বাসা বেঁধেছে অজানা এক রোগ। স্থানীয় ডাক্তার কবিরাজের পাশাপাশি চরাঞ্চলের এসব অশিক্ষিত মানুষ সাধ্যমতো চেষ্টা করেও রোগ নিরাময় করতে না পেরে এখন উদ্বিগ্ন। হাতে শক্তি নাই, হাত কাবু হয়ে যাইতেছে। এই হাতের এই জায়গা সাদা হয়েছে। কোনো ডাক্তার কোনো পরামর্শ দিতে পারে না। রোগাক্রান্ত শিশুদের অভিভাবকরা প্রথমে ধারণা করেন ইপিআই টিকা এই রোগের মূল কারণ। তাদের এমন ধারণা টিকার প্রতি অনাগ্রহী করে তোলে গ্রামের মানুষকে। অনেকেই বলতেছে যে আপা দেখেন আপনি টিকা দিয়েছেন, হয়তো সেই কারণেই আমার বাচ্চার এই অবস্থা হয়েছে। কুষ্ঠরোগ পরীক্ষা করা হলো, কুষ্ঠরোগ পরীক্ষা করার পরে কুষ্ঠরোগ নেগেটিভ আসলো, পজিটিভ আসলো না। এই অবস্থায় এলাকায় আক্রান্ত রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করেছে IEDCR এর 8 সদস্যের প্রতিনিধি দল। এই রোগের জন্য ইপিআই টিকা দায়ী নয় বলে জানালেন স্থানীয় এই চিকিৎসক। যদি ভ্যাকসিন জনিত এটা কোনো সমস্যা হতো তাহলে শুধুমাত্র ফুলছড়ি উপজেলার ওই চরাঞ্চলেই না, এই জেলার অন্যান্য যে এলাকা যেখানে শিশুদের ভ্যাকসিন দেওয়া হয়েছে সেখানে এই সমস্যাটা পাওয়া যেত। স্কিনে যে ডিসকালারেশন গুলো দেখা যাচ্ছে সেই লিশন থেকে আমরা কিছু স্কিন স্ক্র্যাপিং এবং বায়োপসি নিচ্ছি। ঢাকায় পরীক্ষার পরে আমরা আসলে নিশ্চিত করে বলতে পারবো কেন হচ্ছে। গেল বন্যার পর থেকে এ পর্যন্ত এলাকায় এ রোগে আক্রান্ত 34 জনকে শনাক্ত করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নওগাঁ সদর হাসপাতালের সেপটিক ট্যাঙ্ক থেকে 7টি গ্রেনেড ও 47 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে সকালে হাসপাতালের নতুন ভবন নির্মাণের জন্য 3টি পুরনো সেপটিক ট্যাঙ্ক সরিয়ে নেওয়ার কাজ চলছিল। এ সময় শ্রমিকরা ট্যাঙ্কের ভেতর বেশ কয়েকটি গ্রেনেড দেখতে পায়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি জানার পর পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে সেপটিক ট্যাঙ্ক থেকে মোট 7টি গ্রেনেড ও 47 রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশের ধারণা মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী অস্ত্রগুলো ফেলে রেখে গেছে। সদর হাসপাতালের সেফটি ট্যাঙ্ক থেকে আমরা এই 7টি গ্রেনেড, তারপরে আপনার পিস্তলের 12 রাউন্ড গুলি, এসএলআরের একটা এবং 34 রাউন্ড চায়না রাইফেলের গুলি পাওয়া গেছে। পাঞ্জাব তার একটা যে মনোগ্রাম পাওয়া গেছে এবং মনোগ্রাম এবং শোল্ডার ব্যাস সেখানে পাঞ্জাব লেখা আছে। তাতে আমরা অনুমান করতেছি এটা পাকিস্তানি সেই স্বাধীনতা যুদ্ধের সময় হয়তো এটা ব্যবহার করা হয়েছিল বা তখন তারা ফেলে চলে গেছে। বাংলার সময় আরো থাকছে। অযত্ন অবহেলায় চট্টগ্রামের বিভিন্ন ভাস্কর্য ও ফোয়ারার বেহাল দশা কারণ হয়ে দাঁড়িয়েছে নগরীর সৌন্দর্যহানির। দ্রুত সংস্কারের দাবি। পিরোজপুরে গৃহবধূর হাত পায়ের রক কেটে দেওয়ার ঘটনায় কাউখালী থানায় মামলা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। গতরাতে নির্যাতিতা গৃহবধূ ময়নার বাবা বাদী হয়ে নারী নির্যাতন আইনে 4 জনকে আসামি করে মামলাটি করেন। এরপরই নির্যাতিতার ভাসুর নজরুল মৃধাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে ময়নার অপারেশন হলেও তার সুস্থ হতে সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। গত বুধবার কাউখালী উপজেলার কেউনদিয়া গ্রামে গৃহবধূর ময়নার হাত পায়ের রক কেটে দেওয়া হয়। নেত্রকোনায় অটোরিকশা চাপায় রূপালী নামে 6 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার পঞ্চাননপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শিশুটি সকালে বাড়ির সামনে খেলা করছিল। হঠাৎ করেই সে বাড়ির সামনের রাস্তায় উঠে গেলে দ্রুতগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আশুলিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছে। দুপুরে তৈয়বপুর এলাকার বর্ণচ্ছটা পিকনিক স্পটে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বেলুন বিক্রেতা রবিউল গ্যাস ভর্তি সিলিন্ডারটি ভ্যান থেকে নামানোর পরপরই বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে দুপুরে আশুলিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। ঝিনাইদহে অপহরণের 1 ঘন্টার মধ্যেই সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মাইক্রোবাস ও অস্ত্রসহ 3 অপহরণকারীকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে সকালে হরিণাকুণ্ডু থেকে সাইফুল ইসলামকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। রাস্তায় তার চিৎকার শুনে স্থানীয় রঘুনাথপুর বাজারের লোকজন মাইক্রোবাসটির গতিরোধ করে। এ সময় একটি বন্দুক ও 16টি কার্তুজ সহ 3 অপহরণকারীকে আটক করে তারা। পরে গণপিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে উক্ত এলাকার জনসাধারণের মাঝে সংবাদ ছড়িয়ে দেয় এবং পুলিশ তাদের গাড়ি নিয়ে মাইক্রোবাসটি ধাওয়া করে এবং রঘুনাথপুর বাজারে যাওয়ার পর স্থানীয় জনগণের সহায়তায় 3 জন অপহরণকারীকে একটি দোনালা বন্দুক 16 রাউন্ড গুলি সহ গ্রেফতার করতে সক্ষম হয়, একটি মাইক্রোবাস সহ, এবং ভিকটিম সাইফুলকে উদ্ধার করতে সক্ষম হয় সুস্থ অবস্থায়। ভিকটিম পুলিশের হেফাজতে আছে এবং 3 জন অপহরণকারী বর্তমানে হরিণাকুণ্ডু থানায় আছে, তাদের বিরুদ্ধে আইন। নারায়ণগঞ্জে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে 2000 কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। সকালে ফতুল্লার পাগলা স্টেশনের কোস্টগার্ড সদস্যরা বুড়িগঙ্গা নদীতে অভিযান চালিয়ে এই জাটকা জব্দ করেন। কোস্টগার্ড জানান, চাঁদপুর থেকে ছেড়ে আসা এমভি মাহিন রিফাত 1 নামের একটি যাত্রীবাহী লঞ্চ নারায়ণগঞ্জের গোপচর এলাকায় পৌঁছায় সকালে। পরে এই জাহাজে জাটকা আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান তারা। এ সময় লঞ্চ থেকে পরিত্যক্ত অবস্থায় 2000 কেজি জাটকা জব্দ করে তারা। এরপর নারায়ণগঞ্জ জেলা মৎস্য অফিসারের কাছে এগুলো হস্তান্তর করে কোস্টগার্ড। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়। মুন্সিগঞ্জে দেশের প্রথম বঙ্গীয় গ্রন্থ জাদুঘর উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে মুন্সিগঞ্জের লৌহজংয়ের কনকসারে এই জাদুঘরের উদ্বোধন করা হয়। একই সময়ে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কার্যালয় ও আব্দুল জব্বার খান মুক্ত মঞ্চেরও উদ্বোধন করেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ উল আলম লেনিন। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন ও মুন্সিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বন্দরনগরী চট্টগ্রামে অযত্ন অবহেলায় কোটি কোটি টাকা খরচ করে বানানো বিভিন্ন ভাস্কর্য ও ফোয়ারাগুলোর বেহাল দশা। সৌন্দর্য বাড়ানোর জন্য বানানো এসব ভাস্কর্য সৌন্দর্য দূরে থাক, এখন নগরীর সৌন্দর্য হানির কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড়দের অবয়বে বানানো ভাস্কর্যগুলোর অবস্থা খুবই খারাপ। অবশ্য তার চেয়েও শোচনীয় অবস্থা টাইগার পাসে স্থাপন করা বাঘদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। প্রথম এবং শেষবারের মতো নগরীর সৌন্দর্য বর্ধন করা হয়েছিল 2011 সালে। বিশ্বকাপ ক্রিকেটকে উপলক্ষ করে সাজানো হয়েছিল নগরীকে, কিন্তু সে সময় স্থাপিত ভাস্কর্যগুলো অযত্নে অবহেলায় অনেকটা শ্রীহীন। নগরীর নিমতলার মোড়ে স্থাপন করা 11 জন ক্রিকেটারের ভাস্কর্য বর্তমানে অনেকটা বেহাল অবস্থার মধ্যে রয়েছে। কোনোটির হাত নেই তো কোনোটির ব্যাট নেই, আর লাল সবুজের জার্সিতে ধুলা জমতে জমতে মুছে যেতে বসেছে বাংলাদেশ দলের নামও। এছাড়া নগরীর টাইগার পাস এলাকায় স্থাপন করা 3টি বিশাল আকারের বাঘও রয়েছে অনেকটা দুরবস্থার মধ্যে। নগরীর প্রবর্তক মোড়, জিএসসি মোড় এবং কাজীরদিয়ারির মোড়ে নির্মাণ করা ফোয়ারাগুলোর এখন আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। প্লেয়াররা কিন্তু পৃথিবীর মানচিত্রের মধ্যে আমাদের দেশটাকে তুলে ধরেছেন, যেখানে ওদেরকে আমাদের অনেক উপরে স্থান দেওয়া উচিত, সেখানে ওদেরকে আমরা এভাবে অসম্মান করে ফেলে রাখছি। আমরা চাই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এগুলা ভালো করে রক্ষণাবেক্ষণ করো, নগরের সৌন্দর্য রক্ষার্থে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে এসব স্থাপনা এখন নগরীর সৌন্দর্যহানির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। এগুলি সংশোধন তো দূরের কথা, রক্ষণাবেক্ষণও করা হয়নি এবং এটি যা হওয়ার কথা তাই হয়েছে। এবং চট্টগ্রাম শহরকে সৌন্দর্য বর্ধন করার জন্য যা করা হয়েছিল সেটি আরো কুৎসিত করেছে শহরকে। যেহেতু এসব ভাস্কর্য স্থাপন করা হয়েছিল আগের মেয়র এম মঞ্জুর আলমের আমলে, তাই এর দায়ভার নিতে রাজি নন বর্তমান মেয়র। উনি হয়তো ওনার দৃষ্টিভঙ্গি থেকে এটা স্থাপন করেছেন। আমি মনে করি কি যে আমরা কোনো কিছু করার আগে আমার দীর্ঘমেয়াদী একটা চিন্তা করা উচিত। 2011 সালে বায়োস্কোপ নামে ঢাকার একটি প্রতিষ্ঠানকে এসব ভাস্কর্যগুলোর নির্মাণ কাজ দেওয়া হয়েছিল, যার অর্থায়ন করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে প্রতি শুক্রবার বাংলার সময়ে দর্শক পর্যবেক্ষণ পর্ব সম্প্রচারিত হচ্ছে। এতে সময় সংবাদ নিয়ে তাদের মতামত জানাবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরই অংশ হিসেবে আজ সিলেট ব্যুরো স্টুডিওতে এসেছিলেন দুজন অতিথি। সুশাসনের জন্য নাগরিক সিলেট বিভাগের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী এবং শাবিপ্রবির পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক দিলারা রহমান। সময় সংবাদের বিভিন্ন দিক নিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। আমরা এখন দেখে নেব দর্শক পর্যবেক্ষণ পর্বটি। শুধু দর্শক, আগামী 17 এপ্রিল সময় সংবাদের পথ চলার 5 বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একেবারে দোরগোড়ায় গিয়ে তাদের মতামত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ সিলেট স্টুডিওতে উপস্থিত আছেন সুশাসনের জন্য নাগরিক সিলেটের সভাপতি
ফারুক মাহমুদ চৌধুরী। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক দিলারা রহমান। আপনাদের কাছ থেকে জানতে চাইব গত 5 বছর সময় সংবাদের পথ চলার বিভিন্ন দিক নিয়ে। তার আগে চলুন আমরা একটু দেখে আসি সিলেট বিভাগের যে বিভিন্ন ব্যক্তিরা অভিমত দিয়েছিলেন সময় সংবাদ সম্বন্ধে, তাদের কিছু অংশ। সিলেট সহ বিভিন্ন বিভাগে 8 ঘন্টার যদি একটা প্রোগ্রাম আপনারা করেন, বিভাগগুলোর সমস্যা সম্ভাবনাগুলো তুলে ধরবেন, এতে জাতি উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। নিউজের মধ্যখানে যদি অ্যাডটা একটু কমিয়ে দেওয়া যায়। আমার কেন যেন মনে হয় যে সময়ে যদি আবহাওয়ার খবরটা দেয়া হয়। অনেক সময় নিউজ প্রচার হয় তখন বিজ্ঞাপনটা যখন ছোট হয়ে আসে স্ক্রিনটা, এটা যেন একটু বড় হয়। শুধু সিলেট না, সারা বাংলাদেশের জন্য 2 মিনিটের যদি একটা স্লট আপনারা রাখতেন যে পুলিশের ভালো কাজগুলোকে একটু প্রমোট করা, তাহলে আমাদের সদস্যরা এনকারেজড হইতো। নারীর সহিংসতা অত্যন্ত রকম বেড়ে গেছে, এগুলো যেন সময় সংবাদে একটু তুলে ধরা হয়। নারীদের নিয়ে একটা আলাদা অনুষ্ঠান যদি সময়ে থাকতো তাহলে নারীরা অনেক দিক থেকে উপকৃত হতো। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার পাশাপাশি মফস্বলের খেলাধুলাকে যাতে আরো প্রমোট করা যায়, আরো বেশি খেলাধুলা নিয়ে রিপোর্ট করা যায়। তৃণমূল পর্যায়ে অনেক প্রতিভা রয়েছে, তাদেরকে নিয়ে স্টোরি করা যায় কিনা। এখানে মফস্বল ব্যবসায়ীদের বিভিন্ন সম্ভাবনার দিকগুলো তুলে ধরার জন্য আমি সময় টিভির কাছে আহ্বান জানাচ্ছি। তথাকথিত টক শো যেটা, এটার মাত্রা কমাইয়া আপনারা বাস্তব ধর্মীয় সংবাদ পরিবেশন করবেন, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। আমাদের 1000 বছরের বাঙালি সংস্কৃতি, বিশেষ করে ফকলোরের আইটেমগুলো তুলে ধরার আমি দাবি জানাচ্ছি। আপনারা মফস্বলের খেলাধুলার প্রোগ্রামগুলোকে টোটালি প্রাধান্য দেন না। আশা করি ভবিষ্যতে পর্যটনের উপর আপনারা বেশি বেশি ফিচার দেবেন। আমরা শুনছিলাম সিলেট বিভাগের 4 জেলার বিভিন্ন দর্শকের প্রাপ্তি ও প্রত্যাশা। এখন আমরা জানতে চাইব ফারুক মাহমুদ চৌধুরী আপনার কাছে, যে আপনারা গত 5 বছর আমাদের সময় সংবাদের সাথে ছিলেন এবং দেখেছেন বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রতিবেদন। আপনার কাছে সেই সময় সংবাদ মূল্যায়ন জানতে চাইব। সময় সংবাদের কাছে আপনি কি চেয়েছিলেন, কি পাননি, সেই বিষয়ে যদি আপনি আমাদের একটু অভিমত ব্যক্ত করেন। প্রথমে আমি বলবো যে 5ম বর্ষ শেষ করে 6ষ্ঠ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে, এটা যেন শতবর্ষে পদার্পণ করে। সময় টিভিকে গত 5 বছর আমরা যেভাবে দেখেছি, যেভাবে আদিবাসীদেরকে নিয়ে কাজ করতে, মানবতার পক্ষে কাজ করতে, যেখানে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যেটুকু কাজ করা প্রয়োজন একটা ইলেকট্রনিক মিডিয়া, সেটুকু আমরা কাজ করতে দেখেছি। তার স্বীকৃতিও পেয়েছে সিলেট অফিস। এবং আমরা মনে করি যে আগামীতে এই সময় টিভি যে অবস্থানে আছে, এদেশে তো বেশ কিছু কয়েক ডজনই টিভি হবে, তার মধ্যে সময় টিভিকে যদি মার্ক দিতে হয় প্রথম 3টার মধ্যে একটা স্থান সময় টিভি। এই সময় টিভি যদি তার এই মান মর্যাদা অক্ষুণ্ণ রাখে, অগ্রসর হয়, তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো, আমরা কৃতার্থ হব। আমি এবার জানতে চাইব অধ্যাপক দিলারা রহমান আপনার কাছ থেকে, যে আমরা বিগত 5 বছরের যে প্রত্যাশাগুলো আপনারা চেয়েছিলেন বা পেয়েছেন, তাকে ভিত্তি করে আগামী দিনগুলোতে আমরা কিভাবে যেতে পারি এবং আপনাদের কাছে কি প্রত্যাশা রয়েছে এই সময় সংবাদের কাছে? প্রথমেই আমি সময় সংবাদকে আমার বিনম্র ভালোবাসা জানাচ্ছি তার 5 বছর পূর্তি উপলক্ষে, এবং দর্শকদেরকেও আমার শুভেচ্ছা জানাচ্ছি। আরও শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে সময় সংবাদকে, যে একটি টেলিভিশন চ্যানেল সেটা শুধুমাত্র সংবাদের উপরে ভিত্তি করে এত দূর পর্যন্ত আসা এবং এত জনপ্রিয় হওয়া, এত দ্রুত সময়ে জনপ্রিয় হওয়া, এটা কিন্তু বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে কিন্তু সম্ভব না। এবং এইরকমভাবে যদি সময় টিভি তার কার্যক্রমগুলো চালু রাখে, তাহলে ভবিষ্যতে আরও বেশি সে জনগণের দোরগোড়ায় পৌঁছে যেতে সক্ষম হবে। সময় টিভিকে আমি সবসময় দেখেছি সিলেটের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলোকে হাইলাইট করছে টিভিতে, এবং সাথে সাথে তা হচ্ছে চলে এসছে। 1 সপ্তাহ আগেই আপনারা সিলেটের উপরে একটা প্রোগ্রাম করেছেন। সিলেটের সুরমা নদীতে পানি শোধনাগার রয়েছে, সেখানে ড্রেজিং এর অভাবে সেই পানি শোধনাগার থেকে আমরা সিলেটবাসী সুবিধা পাচ্ছি না, এবং এটা সিলেট সিটি কর্পোরেশনের কাজ না, এই কাজটা হচ্ছে গভর্নমেন্টের, কেন্দ্রীয় পর্যায়ের। এবং এই যে সমস্যাটা তুলে ধরে গভর্নমেন্টকে এক ধরনের সিদ্ধান্ত গ্রহণের জন্য জবাবদিহিতার মধ্যে আনা, এটা কিন্তু একটা টিভির
এটাই কাজ, এবং সময় সংবাদ সেটা করতে পেরেছে। তারপরে সিলেটের আরো শিক্ষা বিষয়ক যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, যেমন কোচিং সেন্টারগুলো এখন সিলেটে অনেক বেশি ছেয়ে গেছে, এবং এটা আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে দুর্বল করে দিচ্ছে, আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাকে, সেই বিষয়গুলো কিন্তু সব সময় টিভিকে আমি দেখি এই বিষয়গুলোর উপরে তারা প্রতিবেদন করছে, এবং এগুলো আমাদের সামাজিক উন্নয়ন, শিক্ষাগত উন্নয়নের ক্ষেত্রে অনেক বিরাট একটা ভূমিকা পালন করছে। আরেকটা বিষয় আপনারা করতে পারেন যে প্রতি মাসে অন্ততপক্ষে একটা গোলটেবিলের বৈঠকের আয়োজন যদি করেন, সেখানে ধরেন এই বছর সরকার পর্যটন বছর ঘোষণা করেছে, সেই পর্যটনের উপরে যদি সিলেটে অনেক পর্যটন কেন্দ্র আছে, কিন্তু সেগুলো আমরা দেখতে পাচ্ছি যথাযথভাবে সংরক্ষণের অভাবে জনগণ জানতে পারছে না, বুঝতে পারছে না। তো আপনারা যদি সেই সব চিত্রগুলা তুলে ধরেন, অন্ততপক্ষে বেশি না ওইখানে যে সাজেশনটা আসবে বা রিকমেন্ডেশনটা যেটা আসবে আলোচনার প্রেক্ষিতে, সেটা যদি আপনারা প্রচার করেন, সরকারকে জানান, মানুষদেরকে উদ্বুদ্ধ করেন, তাহলে আমার মনে হয় বেশ অগ্রসর হতে পারে। এরপরে সিলেটে যে অর্থনৈতিক অঞ্চল মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেটা যাতে বাস্তবেই রূপলাভ করে, কারণ আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে কিন্তু জাতীয় উন্নয়ন সম্ভব। অতএব এই জাতীয় আঞ্চলিক উন্নয়নের জন্য আপনারা বিভিন্ন পরামর্শ সেবা করে সেইগুলা যদি প্রকাশ করেন, তাহলে আমার মনে হয়। দিলারা রহমান, আপনার কাছ থেকে সর্বশেষ জানতে চাইব যে আমাদের বিগত 5 বছরের অনেক সফলতার কথা আপনি বললেন, আমাদের ফারুক মাহমুদ চৌধুরী সাহেব বললেন, আমরা এই 5 বছরের সফলতা নিয়ে আগামী দিনগুলোতে চলতে যাচ্ছি, এবং এই আগামী দিনগুলোতে আমাদের পথ চলায় আর কি আমাদের কাছে প্রত্যাশা করছেন আপনি? দেখেন, মিডিয়া, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, যেটা আমরা টিভি চ্যানেল হিসেবে বলে থাকি, এটা হচ্ছিল গিয়ে ডেভেলপমেন্টের কিন্তু একটা পার্ট, একটা মাধ্যম। ডেভেলপমেন্ট একটা দেশের উন্নয়নে, জনগণের আত্মসচেতনতা বৃদ্ধির জন্য, আত্ম উন্নয়নের জন্যে কিন্তু বিরাট একটা ভূমিকা পালন করে। কমিউনিকেশন স্টাডিজের যারা আছেন, যারা এই নিয়ে যারা তাত্ত্বিক কাজ করেন, তারা সবাই বলেন যে মিডিয়ার সবসময় একটা বড় ভূমিকা, সে তাৎক্ষণিকভাবে জনগণের কাছে পৌঁছে যেতে পারে, যেটা আর কোনো উন্নয়নের মাধ্যমগুলো যত শক্তিশালীভাবে সেখানে কাজ করতে পারে না। যেখানে ঘটনা ঘটছে তাৎক্ষণিকভাবে আপনি সেখানে গিয়ে সংবাদগুলো পর্যবেক্ষণ করছেন এবং সেটাকে তুলে ধরছেন। আমাদের যত ধরনেরই রাজনৈতিক ভিন্ন মত থাকুক না কেন, মিডিয়া কিন্তু সবসময় সবাইকে এক কাতারে দাঁড় করাতে পারে। কালকে আমরা খেলাতে দেখলাম যে আমরা কিন্তু তখন সব বিভেদ ভুলে গেছি, মিডিয়াগুলোই কিন্তু খেলাটা প্রচার করছে তাৎক্ষণিকভাবে। এমনি করে যদি আপনি আমাদের সিলেটের সংস্কৃতি, আমাদের নিজস্ব ঐতিহ্যগুলো যদি তুলে ধরেন, আমাদের কোথায় কোথায় আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো হচ্ছে, খেলাধুলো হচ্ছে, আমরা কিভাবে হচ্ছিল গিয়ে সিলেটে জীবনযাপন করছি, এই অনুষ্ঠানগুলো যদি সিলেটের জীবন ভিত্তিক, সংস্কৃতি ভিত্তিক কার্যক্রমগুলো যদি তুলে ধরেন, আমি মনে করি যে অন্যান্য বাংলাদেশের অন্যান্য যারা জায়গায় যেখানে আছে, যে সিলেটে এই কর্মকাণ্ডগুলো ঘটছে, আমরা মনে হয় তাতে করে অনেক বেশি হচ্ছে গিয়ে জনগণের কাছে পৌঁছে যেতে পারবো, সিলেটের সংস্কৃতি অন্য জনগণের কাছে পৌঁছে যেতে পারবে। ধন্যবাদ অধ্যাপক দিলারা রহমান, ধন্যবাদ ফারুক মাহমুদ চৌধুরী আপনাকেও। আমরা দর্শক পর্যবেক্ষণের এই পর্যায়ে আমরা ইতি টানবো, এবং আগামী শুক্রবার একই ধরনের একটি অনুষ্ঠান হবে চট্টগ্রাম থেকে, চট্টগ্রাম স্টুডিও থেকে, চট্টগ্রামের দর্শকদের অভিমত জানার জন্য। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর আগামী প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। সময় সংবাদের 5 বছর পূর্তি উপলক্ষে দর্শক পর্যবেক্ষণ পর্বে সিলেট ব্যুরো স্টুডিও থেকে আপনারা সরাসরি দেখছিলেন, এবং 5 বছর পূর্তি উপলক্ষে আমাদের আরো অনুষ্ঠান রয়েছে। দর্শক, পরবর্তী পর্ব আমাদের প্রচারিত হবে পরবর্তী শুক্রবারে চট্টগ্রাম ব্যুরো থেকে। দেখার আমন্ত্রণ রইল। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি। রাজধানীর বনশ্রীতে 2 শিশু হত্যা মামলায় অভিযুক্ত মা মাহফুজা 5 দিনের রিমান্ডে। খুনের ঘটনা স্বীকার করাকে নাটক বললেন নিহত শিশুদের খালা। মাদক সেবনে বাধা দেওয়াতেই ফরিদপুরে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, দাবি স্বজন এলাকাবাসীর। মামলা হয়নি এখনো। গাজীপুরে এটিএম বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত 2 জনকে আটক, পুলিশের কাছে প্রাথমিক স্বীকারোক্তি। দেশে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিণত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানে। নানা ফি এর নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ। শিক্ষা পণ্য হলে বৈষম্য বাড়বে বলছেন শিক্ষাবিদরা।
এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরে অজানা রোগের প্রকোপ। সাদা দাগ দেখা দেওয়ার 2-3 মাসের মধ্যেই শুকিয়ে যাচ্ছে হাত পা, উদ্বিগ্ন এলাকার মানুষ। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনাদের মোবাইলে পেতে SMS করুন *SPS লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।